আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান একান্ত বৈঠক। বিচার সংস্কার ত্বরান্বিত হলে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের ইঙ্গিত। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। যৌথ ঘোষণার মধ্য দিয়ে কেটে গেছে সব অনিশ্চয়তা, মন্তব্য বিএনপি মহাসচিবের। সভাটিতে জনতা রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। একটি দলকে খুশি করতে এগিয়ে আনা হচ্ছে নির্বাচন, অভিযোগ এনসিপির। একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলায় আইআরজিসি ও সেনাপ্রধান নিহত। তেহরানের পাল্টা ড্রোন হামলা মোসাদের দীর্ঘদিনের পরিকল্পনা সফল, দাবি তেল আবিবের। ভারতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারে আহাজারি। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না মরদেহ। দুর্ঘটনাস্থল থেকে বিমানের ভিডিও রেকর্ডার উদ্ধার। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যু। 2 সিটি কর্পোরেশনের উদাসীনতায় মশক নিধনে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত 20। ময়মনসিংহে অটো চালকের মারধরের জেরে তুলকালাম। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। লন্ডনে অনুষ্ঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে কাঙ্ক্ষিত ও আলোচিত বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উভয় পক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক, যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে। যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 2008 সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল দেশজুড়ে আলোচনা, কৌতূহল। লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয় আলোচনা। শুরুতে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। কৌশলাদি বিনিময়ের পর বৈঠক রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনায়। 3 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনূস তারেক বৈঠকটি স্থায়ী হয় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষই। নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। যৌথ বিবৃতিতে তারা জানান, বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান, যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনূস। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন আমির খসরু। ডক্টর খলিল বলেন, গণহত্যার বিচারের অগ্রাধিকারের কথা। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখনই ইচ্ছে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সিদ্ধান্ত একান্তই তার। এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সব অনিশ্চয়তা কাটিয়ে লন্ডনের বৈঠকে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার নতুন আশা দেখালেন দুই নেতা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান তার। লন্ডনের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দীর্ঘ 15 বছর পর জাতি এখন দেশের গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায়। বেশ কিছুদিন ধরেই নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির টানাপোড়েন, বিপরীতমুখী অবস্থান, সংকট, অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের দিকে ছিল বাড়তি নজর। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক শেষে যৌথ ঘোষণা আসে। দুপক্ষই জানায়, প্রস্তুতি শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি মহাসচিব। তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। বৈঠকের মধ্য দিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে মন্তব্য মির্জা ফখরুলের। সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পথের অগ্রযাত্রায় অতীতের সব ভেদাভেদ ভুলে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। মির্জা ফখরুল জানান, বৈঠক শেষে জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা জানান বিগত 15 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযাত্রীদেরও। শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে, যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়া নিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। মুখ্য সমন্বয়কের মতে বৈঠকে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণঅভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে, সেই সাথে বিচার সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেয়ার কথাও জানান তিনি। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। একটি দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেয়াকে অশনি সংকেত আখ্যা দিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, শহীদ পরিবারের সাথে আলাপ করে নির্বাচনের সময় দেওয়ার উচিত ছিল। রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না, সেক্ষেত্রে সরকারের সবসময় মাথা রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে। কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি, এখনো ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়েই নির্বাচন হতে পারে বলে মনে করেন এনসিপির আরেক নেতা সরোয়ার তুষার। একটা রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয়, আমরা কখনোই আপত্তি করি না, এখনো করছি না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমেছে, তৈরি হয়েছে আস্থা। লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বৈঠকের প্রতিক্রিয়া এসব কথা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। অভ্যুত্থানের পরে আমাদের নানা প্রশ্নের মধ্যে ঐক্যের চেয়ে আমরা দেখলাম সাম্প্রতিক দিনগুলোতে অনেক বেশি বিভক্তি, অনেক বেশি বিভাজন, সন্দেহ, অবিশ্বাস। এই কালো মেঘটা খানিকটা কাটলো বলে আমার ধারণা। আর রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বলতে পারেন যে কিছুটা মনস্তাত্ত্বিক যে দূরত্ব ছিল, আজকের বৈঠকের মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক দূরত্বটাও এটাও অনেকখানি কমবে। এটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে আমরা কি অর্জন করতে চাইছি, আমরা যে এই অন্তর্বর্তীকালীন সময়ের সংস্কারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো আরও গভীরভাবে আলোচনা হওয়া দরকার। কারণ একটা রাষ্ট্রের পুনর্গঠন চলছে এবং পুনর্গঠনটা করতে হবে আমাদের। কোন কোন প্রশ্নে আমরা ঐকমত্যে আসছি, এইটা একটা দিক। নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণায় কী পদক্ষেপ নেন এবং সরকার এক্ষেত্রে কী ইতিবাচক ভূমিকা নেন, এগুলো দেখেই চূড়ান্ত মন্তব্য করা যাবে। তার আগেই কোনো রাজনৈতিক অচলাবস্থা কাটবে বলে আমি মনে করি না। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রকম্পিত হল ইরান। 2 শতাধিক যুদ্ধবিমান নিয়ে দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাকে টার্গেট করে চালানো হয় অপারেশন রাইজিং লায়ন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আলোচিত নাতানজ পরমাণু কেন্দ্রে। তেজস্ক্রিয় দূষণ ছড়ানোর কথা জানিয়েছে আল জাজিরা। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শখানেক ড্রোন ছুড়েছে ইরান। এর কিছুক্ষণ পর আবারও ইরানে হামলা শুরু করে ইসরায়েল। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে আলোচিত নাতানজ পরমাণু কেন্দ্রে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একই চিত্র তিব্রিজেও বিমান হামলা চালানো হয় এয়ারপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। ভিডিওতে দেখা যায় তিব্রিজ এয়ারপোর্টের বিভিন্ন অংশে ব্যাপক অগ্নিকাণ্ড। স্থানীয় সময় মধ্যরাত 3টায় অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল। দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান। কমপক্ষে 9 দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েভ। টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইস্পাহান, তাবরিজ, আরাক, কেরমানের একাধিক অঞ্চল। এসব এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সহ সামরিক স্থাপনা এবং তেল শোধনাগারগুলোর অবস্থান। A program to develop nuclear weapons.
ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। 2 শতাধিক যুদ্ধবিমান নিয়ে এই অভিযান চালায় ইসরায়েল। ব্যবহার করা হয় জর্ডান ও ইরাকের আকাশ সীমা। F-35 লাইটনিং এর মতো ফাইটার জেটের পাশাপাশি রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমানও অংশ নেয় অভিযানে। এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ড্রোন। তেল আবিব বলছে শতাধিক ড্রোন ছোড়ে ইরান। এসব ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ধ্বংস করা হয় বলেও জানায় আইডিএফ। বেদনাদায়ক পরিণতির জন্য তেল আবিবকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল বর্বর আগ্রাসন চালিয়েছে ইরানি ভূখণ্ডে। আগ্রাসন এবং শিশুদের হত্যার মাধ্যমেই টিকে আছে জায়ানবাদীরা। ইরান এই হামলার দাঁত ভাঙা জবাব দেবে। দেশের নাগরিকদের বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। এদিকে ইরানের পাল্টা হামলার পর আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকেন ইসরায়েলিরা। আশ্রয় নেন বিভিন্ন বম শেল্টারে। এ অবস্থায় ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক আইন মেনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা জানায় সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে শান্তি বজায়ে 2 দেশকে সংযম প্রদর্শনের আহ্বান ইউরোপীয় কমিশনের। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে মিত্রদেশ রাশিয়াও। উদ্বেগ জানিয়েছে চীন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের ভূখণ্ডে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। শুক্রবার এই ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল। বলা হচ্ছে, ইরানে ইসরায়েলি হামলা নির্ভুলভাবে পরিচালনায় দেশটির ভূখণ্ডে প্রবেশ করে এর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিডিওতে মোসাদের 2 এজেন্টকে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, যেখানে প্রথমেই অকার্যকর করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মোসাদের 2 এজেন্টকে দূরপাল্লার মিসাইল নিয়ে অগ্রসর হওয়ার দৃশ্যও দেখা গেছে সেই ফুটেজে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে আজ সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO এর দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ ও কমোডর ভ্যালি। সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে সার্ভে জাহাজ HMS এন্টারপ্রাইজ সম্পর্কে অবহিত করা হয়। বাংলাদেশের গবেষণা ও সমুদ্র জরিপ কাজে এই জাহাজ ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তাবিত নেভাল ওশনগ্রাফিক এবং সার্ভে জাহাজ HMS এন্টারপ্রাইজ সম্পর্কে জানানো হয়। এটি মাল্টি রোল হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ, যা হাইড্রোগ্রাফিক এবং ওশনোগ্রাফিক তথ্যে সংগ্রহের জন্য নির্মাণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা মেরিটাইম শিক্ষায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাহাজ বিনিময়ের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই দিনে তিনি লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে শিক্ষার্থীদের সাথে একটি ইন্টারঅ্যাক্টিভ অধিবেশনে যোগ দেন। এছাড়া যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সাথে টেলিফোন আলাপ করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ও রোহিঙ্গা শিশুদের শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। জানানো হয়, একই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাদের তালিকায় 4 জনই বরিশাল বিভাগের, আর নতুনভাবে হাসপাতালে ভর্তি হওয়া 124 জনই বরিশাল বিভাগের। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গেল 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5000-এর বেশি, মারা গেছেন 28 জন। প্রায় 1 মাস ধরে স্থবির ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম। এই সুযোগে ঘরে বাইরে প্রতিটি জায়গায় প্রজননের নিরাপদ আবাস গড়ে তুলেছে এডিস মশা। উত্তর সিটিতে নিয়ম করে ওষুধ ছিটালেও উপদ্রব কমেনি মশার। বিশেষজ্ঞরা বলছেন, এবার মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। বড় ধরনের সংক্রমণের ইঙ্গিত তাদের। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন পার্থ রায়। ঈদের আগের টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর ভবন কিংবা আশেপাশের আঙ্গিনাগুলো কিভাবে এডিস মশার আবাসস্থলে পরিণত হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর এই কার্যালয়। অথচ এই কার্যালয় থেকেই পরিচালিত হয় এই অঞ্চলের মশক নিধন কার্যক্রম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা বৃষ্টির পানি, প্লাস্টিক, টায়ার, এমনকি যে মশা নিধনের জন্য এসব ড্রামে সংরক্ষণ করা হয়েছে ম্যালাথিয়ান ওষুধ, সেসব ড্রামেও জমে আছে বৃষ্টির পানি। আর এসব বৃষ্টির পানিতেই
বড় হচ্ছে এডিস মশার লার্ভা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানালেন মশা নিধনে রাখা এসব ওষুধের ড্রামের পাহারায় থাকা এই আনসার সদস্য। দক্ষিণের মেয়র ইস্যুতে গেল প্রায় 1 মাস ধরে চলা আন্দোলনের জেরে বন্ধ এ এলাকার ওষুধ ছিটানো। সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 দিন তারা মাল দিত, তেল দিত, এই তেল দিয়ে তারা ওই ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে করত। আর ইস্টাকে ঝামেলার পর থেকে বন্ধ আছে, একেবারে কেউ আসেই না। শুধু এই আঞ্চলিক কার্যালয়েই নয়, এই স্থবিরতা পুরো দক্ষিণ সিটি জুড়েই। যেহেতু কিছুদিন কাজ কম হয়েছে বিশেষ প্রতিকূলতার জন্য বা নগদ বন্ধ থাকার জন্য, সেহেতু আমরা কাজটাকে ডাবল করে এই শনিবার থেকে আমরা যে ফগিং কার্যক্রমটা করতাম তার চেয়ে ডাবল করে ফগিং কার্যক্রম করব। মশা নিধনের এই কাজ উত্তর সিটিতে চলছে সকাল বিকাল বেশ জোরে সোরেই। তবে এর ফল মিলেছে কতটুকু? এখন কামড়াচ্ছে আপনাকে তো কামড়া নেই, আমারও কামড়া নেই। তো আমি রাত্রে কতক্ষণ পরে সন্ধ্যা হইব না বইলাম কামড়ার দিলে যে তো কাম হয়েছে না হয় নাই। বড় বড় মশা কামড় দিলে মনে করেন জ্বর উঠতে যায়, এরকম মশা ধোয়া দিলে পুড়িয়া মশা আরো বেশি কামড়ায়, মশা শক্তি মারে আরো। মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক মিলিয়ে কয়েক দফায় টানা বৃষ্টি, এর মধ্যেই টানা 10 দিনের ঈদের ছুটি। সেই বৃষ্টির পানি এখনো জমে আছে সড়ক, বাসাবাড়ি, ভবনের ছাদ কিংবা বেসমেন্টে। বিশেষজ্ঞদের শঙ্কা, এ সময়ে এডিস মশার প্রজনন বাড়বে মারাত্মকভাবে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এ নিয়ে বাড়তি নজরদারি আছে বলছে উত্তর সিটি কর্পোরেশন। ভেক্টর ম্যানেজমেন্টের জন্য সারা ওয়ার্ল্ডে স্বীকৃত যত ধরনের পদ্ধতি আছে, যত মেকানিজম আছে, সবই করা হচ্ছে, কোন স্টোরি আনটান রাখা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুর পিক টাইম শুরু হওয়ার আগেই বুধবার পর্যন্ত গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5303 জন, মারা গেছেন 23 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারত জুড়ে চলছে শোক। নিহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আহমেদাবাদের বিভিন্ন হাসপাতাল এবং মর্গের পরিবেশ। কর্তৃপক্ষ বলছে আগুনে পুড়ে যাওয়ায় অনেকের মরদেহের পরিচয় শনাক্তে দীর্ঘ সময় লাগতে পারে। এদিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ডিজিটাল ভিডিও রেকর্ডার। আহমেদাবাদ সিভিল হসপিটালের বাইরের দৃশ্য। বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ মা বাবা, আবার কেউ স্বজন। শুধু আরোহীই নয়, নিহতদের মধ্যে রয়েছে বিমানে আছড়ে পড়া এলাকার বাসিন্দারাও। আমার ভাগ্নে আর বেঁচে নেই, ও কেমন আছে তা জানতে চাইছে ওর মা। আমি বলেছি ভালো আছে, এছাড়া আর কি বলবো। সত্যিটা আমার বোন সহ্য করতে পারবে না। আমার ভাই আর তার স্ত্রী নিহত হয়েছে। কি থেকে কি হয়ে গেল, আমি এখন কি করব? দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে দুর্ঘটনায় কমপক্ষে 290 জনের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত সংখ্যা জানতে আরও দীর্ঘ সময় প্রয়োজন। কর্তৃপক্ষ বলছে কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আমরা বিভিন্ন মরদেহ এবং দেহাবশেষের নমুনা সংগ্রহ করেছি। আমরা দাঁতের নমুনা নিয়েছি, এর মাধ্যমে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করব। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে 1 কোটি রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বৃহস্পতিবার 242 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী উড়োযানটি। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন ও কানাডার 1 জন নাগরিক রয়েছে। উড্ডয়নের কিছু সময় পরই তা আছড়ে পড়ে একটি মেডিকেল হোস্টেলে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যশোরের ঝিকরগাছায় ঈদের দিন শিশুকে ধর্ষণের পর হত্যা করে নিখোঁজের নাটক সাজায় তার ফুফাতো ভাই। বিকেলে হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ঈদের দিন বাড়িতে একা পেয়ে 10 বছরের
সোনাহাকে ধর্ষণের পর হত্যা করে ফুফাতো ভাই সাকিব, পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে নিখোঁজের নাটক সাজায় সে। ঘটনার পর দিন মরদেহ উদ্ধার হলে থানায় অজ্ঞাতদের আসামি করে জিডি করে শিশুটির পরিবার, তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আটকের পর বেরিয়ে আসে রহস্য। 3 জেলায় রক্তক্ষয়ী সংঘাত, এর মধ্যে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত 20। অটোচালককে মারধরের জেরে মারামারি হয়েছে ময়মনসিংহে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়েছে। মুখোমুখি অবস্থানে 2 গ্রামের মানুষ, মাথায় হেলমেট, হাতে দেশীয় অস্ত্র, চলে রক্তক্ষয়ী সংঘাত। শুক্রবার সকালটা এরকম সংঘর্ষের মধ্য দিয়ে কাটে গোপালগঞ্জের কোটালীপাড়াবাসীর। স্থানীয়রা জানান, এই সংঘর্ষের নেপথ্যে সুদের টাকার লেনদেন। এ নিয়ে বঙ্কুরা গ্রামের রিয়াজুলের সাথে মাঝবাড়ির ফারুকের কথা কাটাকাটি হয়। তারই জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এফার আর ওভার মানে এই বাড়ি এই সাইডটা আর ওভারের এই 2 গ্রুপ, মানে এরা থাই গেলেন রাইট হইলি মনে হয় এই একখানি থাকে। সুদের টাকা নিয়ে হয়েছে আরো কয়েকদিন আগে গেঞ্জাম, কারণ সেই গেঞ্জাম নাকি এত দূর পৌঁছেছে, এইটা তো বিষয়টা তো খুব খারাপ। এদিকে দাওয়া দিছে, ওই ব্রিজে করে গেছে, আবার ওই দাওয়া দিছে, ওদিকে সরে গেছে। প্রায় ঘন্টা 2 চলে এই সংঘাত। আহত হন অন্তত 20 জন। পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক হয় অর্ধশতাধিক। 1000 টাকা বোধহয় এক গ্রামের লোক আর এক গ্রামের মানুষের কাছে পায়, এইটা নিয়েই ছোট তুচ্ছ বিষয় আর কি। 2 গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়ায় পড়ে, পুলিশ যায়, পরে সেনাবাহিনী যায়, আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি মোটামুটি এখন স্থিতিশীল আছে, নিয়ন্ত্রণে আছে। অটোরিকশা চালককে মারধর ও কানুরামপুর বাসস্ট্যান্ড পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলেও হয়েছে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত 5। এছাড়া আধিপত্য নিয়ে বৃহস্পতিবার রাতের আধারে টর্চ জেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় 20 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে তথ্য জানানো হয়। একই সাথে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যে কোনো ধরনের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কতদিন ইসরায়েল দূতাবাসগুলো বন্ধ থাকবে তা স্পষ্ট নয়। ইসরায়েলের হামলায় সর্বোচ্চ পদধারী আলোচিত 2 সামরিক কর্মকর্তাকে হারিয়েছে ইরান। মূলত দেশটিকে সামরিকভাবে দুর্বল করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। তাদের এই পরিকল্পিত অভিযানে প্রাণ হারিয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদেষ্টা ও 6 পরমাণু বিজ্ঞানী। নিহত হয়েছেন আরও কয়েকজন সামরিক কর্মকর্তাও। বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন হোসেন সালেমি। 2019 সাল থেকে বাহিনীটির শীর্ষ পদের দায়িত্ব পালন করা সালেমি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থাভাজন। বিভিন্ন সময় ইসরায়েল বিরোধী বক্তব্য দেয়া এই শীর্ষ সামরিক কর্মকর্তা দেশটির ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরমাণু কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ইরান ইরাক যুদ্ধে অংশ নেওয়া সালেমির উপর ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ। শুক্রবারের ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আলোচিত এই সামরিক কর্মকর্তার। শুধু সালেমি নয়, ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরেক শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন তিনি। বাঘেরিও অংশ নিয়েছিলেন ইরান ইরাক যুদ্ধে। একসময় বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রাণ গেছে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার। আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানিকেও লক্ষ্য বানিয়েছে ইসরায়েল। খামেনি ঘনিষ্ঠ শামখানিও ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার এই নেতা ছিলেন প্রতিরক্ষা মন্ত্রীও। 2001 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি।
বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল। পারমাণবিক স্থাপনায় হামলার পাশাপাশি বিজ্ঞানীদেরও এবার লক্ষ্য বানিয়েছে ইসরায়েল। এদিন তেল আবিবের অভিযানে প্রাণ গেছে জ্যেষ্ঠ 2 পরমাণু বিজ্ঞানী সহ 6 জনের। এর মধ্যে ফেরেদুন আব্বাসি ছিলেন তেহরানের আণবিক সংস্থার সাবেক প্রধান। এই আণবিক সংস্থাই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর দেখভাল করে। নিহত আরেকজন মোহাম্মদ মেহেদি তেহরানচি ছিলেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এখানে শেষ করছি রাতের বাংলাদেশের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।